আন্টিকে বললাম সমুদ্রের জ্ঞান ফিরেছে। আন্টি বলল আমরা সকালে আসব। সমুদ্রের ক্যাবিনে গেলাম, দেখি নার্স ওর সাথে খাওয়া নিয়ে জোরাজোরি করছে। সে খাবে না, কিন্তু তাকে খেতে হবে। না খেলে ওষুধ কি করে খাওয়াবে তাকে? আমি রুমে ঢুকতেই বিশাল এক যুদ্ধ দেখছি নার্স আর সমুদ্রের। বেশ হাসিও পাচ্ছে আমার মুখে হাসি দেখে। সমুদ্র বলল, এই নীরা, তুমি হাসছো কেন? এমনি। আপু, খাবারটা আমাকে দিন, আমি খাইয়ে দিচ্ছি। আর কি কি মেডিসিন আছে আমাকে বলে দিন, আমি ওনাকে খাওয়াবো। সে আমাকে দেখিয়ে দিল নার্স চলে গেছেন। সে আমার দিকে বাচ্চাদের মর চোখে বড় বড় করে বলল, নীরা, আমি কিন্তু খাবো না। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে খাওয়াবে না? না খেলে কি জোর করে খাওয়াবো? আমার কি আর আপনার প্রতি জোর আছে? সেটা তো নেই, সত্যিই নেই। না নেই, তবে আমি যে খুব চাইছি আপনার প্রতি জোর, তাও না? চাইবে কেন? আছেই তো তোমার একজন, যে তোমায় বাসায় নামিয়ে দিয়ে যায়, যার জন্য শাড়ি পরো, সুন্দর করে সাজো, তোমার মুখে কোনো খাবার লাগে থাকলে সে মুছে দেয়, যে তোমার হাত ধরে চায়, যে তোমায় চায়, তাকে তো তুমি চাও, তাই না? বুঝি বুঝি, সব বুঝি। বুঝলেই তো ভালো। এবার নিজের ভালোটা বুঝে খেয়ে নিন। ওষুধ খেতে হবে, সব দেখলাম, কড়া ডোজের ওষুধ। কিছু না খেয়ে খাওয়া যাবে না। খেতে ইচ্ছা করছে না, আমি খাইয়ে দিতে চাইছি, তাই খেতে ইচ্ছা করছে না। রাইসা হলে বুঝি খেতেন? ওকে ডাকবো? কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে বিছানা থেকে উঠতে লাগলো। আরে কি করছেন? আপনি সুস্থ নন, ব্যথা পাবেন। আমি পাবো? তোমার কি? আর শোনো, রাইসার কথা বলবে না, একদম না। আপনি ব্যথা পেলে আমার কি, সেটা আপনি ভালো করেই জানেন। জানেন না? জানি, তবে ভুল জানতাম। তো এখন কে ঠিক জানলো? রাইসা? বলছি না রাইসার নাম নিবা না? চোখ বড় বড় করে। তো রাহার নাম নিব? সেটা চলবে? আপনার প্রাক্তন? কি আজব ব্যাপার। দেখেন, আমি আপনার প্রাক্তন রাহা, ও আপনার প্রাক্তন। আর ও কেউ ছিল বুঝি আপনার অজান্তে? তবে কি জানেন, রাইসা মেয়েটা বেশ ভালো, আপনার সাথে মানাবে, সুন্দর লাগবে আপনাদের। কথা বলার শেষ না হতে পিছনে টেনে সে সামনে ঘুরিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল। আমাদের ঝগড়া থামানোর জন্য সে আগেও এটা অনেকবার করেছে। কিছু বোঝার আগে আমি ছাড়ানোর চেষ্টা করছি নিজেকে। কে বলবে এই লোক হসপিটালাইজ? এত শক্তি গায়ে এখনো? প্রায় 20 সেকেন্ড পর ছাড়লো। কিছু বলতে যাব, সে আবার 10 সেকেন্ড ঠোঁটে ঠোঁট রেখে দিল। আমি বললাম, কে বলবে আপনি অসুস্থ? এত শক্তি তো খেলেন না গিয়ে, আমার উপর শক্তি দেখাচ্ছেন কেন? শোনো, রাহা আমার প্রাক্তন না, তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আর রাইসা, আমি তোমাকে রাগানোর জন্য আনতে বলেছিলাম, বুঝেছো? খবরদার আর ওদের নাম নিলে খুন করে ফেলবো। রাহা না হোক, আমি তো প্রাক্তন, আর রাইসা আপনাকে ভালোবাসে। রাইসা বলছে তোমার? না, সব কিছু বলতে লাগে না, আমি বুঝি ও আপনাকে ভালোবাসে। এটা বুঝতে কষ্ট হয়নি আমার। আর আপনাদের বিয়েটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দাওয়াত দিবেন তো আমায়? সবাই তো বোঝেন, এটা বুঝো না? ভালোবাসি তোমাকে। কি মজা পাও আমাকে কষ্ট দিয়ে? সবই তো বুঝো, ভালোবাসি তোমায়। কিন্তু কেন নীরা, আমাকে কষ্ট দিচ্ছ? কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে কোমল চোখে বলল, আচ্ছা বাদ দেন, চলেন, খাওয়া করতে হবে, আবার ওষুধও খেতে হবে। সে কিছু একটা বলতে যাবে এমন সময় আঙ্কেল আন্টি ঘরে ঢুকলো। কি এক বাজে অবস্থা, সে আমায় জড়িয়ে আছে। আঙ্কেল আন্টি আমায় ওই অবস্থা দেখে ব্যাপক হারে লজ্জা পাইছে। সেও হা করে তাকিয়ে আছে। এই সময় তার মা বাবাকে সে আশা করেনি। আমি বললাম, ছাড়ুন আমাকে। সে আমাকে ছেড়ে দিল। আন্টি আঙ্কেলও বেশ লজ্জা পেয়েছে। আমি বললাম, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি বলেই ভূদর। ডাক্তার আঙ্কেলের রুমের সামনে গিয়ে দরজায় টোকা মারলাম আর বললাম, আসবো? আসো। কিছু বলবে? হ্যাঁ, আসলে সমুদ্রকে কতদিন থাকতে হবে এখানে? বেশি দিন না, দেখি কাল ছাড়তে চাইছিলাম, আজ ভালো দেখলেই ছেড়ে দিব। ও আচ্ছা, তাহলে আসেন। আসো। এই শোনো। জি বলেন। ভাগ্য করে একজন ভালোবাসার মানুষ পেয়েছো। আমি শুধু হাসলাম আর মনে মনে বললাম, জানি তো কত ভালোবাসে। আচ্ছা, আমি আসছি। যাও। গিয়ে দেখি সমুদ্র খাওয়া শেষ প্রায়। আন্টি খাইয়ে দিচ্ছে। আন্টি বলল, ডাক্তার কি বললো রে? তোমার ছেলেকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে। ও, তাই তো ভালো। হ্যাঁ রে সমু, রাস্তায় হাঁটলে চোখ কি কপালে রেখে হাঁটিস? যদি বেশি কিছু হয়ে যেত? আমার কি দোষ মা? সব দোষ তোমার এই ভাড়াটিয়ার। সমুদ্র। কি? কিভাবে? আন্টি আর আমি একসাথে।
শোনো মা, তোমার ভাড়াটিয়া জানে ওর সাথে রাগারাগি হওয়ার পর আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা তো ওর আগের থেকেই জানা। আন্টি তো হা হয়ে আছে, আমি কি বলবো বুঝতে পারছি না। আন্টি বলল, নীরা কি বলে কই এসব? ওই, তোমার ছেলের মাথা গেছে, মাথার ডাক্তার দেখাও। এই, আমি পাগল? তুমি জানো না তোমার সাথে খুব রাগারাগি হলে আমার কিছু একটা খারাপ হয় সমুদ্র? আজব, ওগুলো আগে হইতো। যখন? যখন কি? না কিছু না। না না, বলো যখন কি? না কিছু না, বললাম তো। যখন আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে তখন, তাই না? আপনি আগের কথা কেন উঠাচ্ছেন? পুরনো কথা ঘেটে কি লাভ পান আপনি? আমি তো কখনো লাভ ক্ষতি হিসাব করিনি নীরা। ভালো। আন্টিকে কি বলবে? কিছুই বুঝতে না পেরে বলল, আমি যাই, উনি যে কোথায় গেল দেখে আসি, তোরা কথা বল। এবার সমুদ্র বলল, মা তোমার ভাড়াটিয়া কথা বলতে জানে না, জানে শুধু কিভাবে ঝগড়া করতে হয় আর কিভাবে আমায় কষ্ট দিতে হয়। আন্টি বলল, আমি যাই বলে চলে গেল। আমি ভাবলাম কথা থাকলে অহেতুক কথা কাটাকাটি হবে, তার চেয়ে বরং আমি চলে যাই। আমাকে চলে যেতে দেখে সে হাতটা ধরে ফেললো এবং উঠে দাঁড়ালো আর বলল, কই যাও? বাইরে যাব। কেন? থেকে কি করব? যা করো। আমি কি করি তুমি জানো? আমি জানি না। তাই? হাত ছাড়ো, আমি যাব। একবার হাত ছেড়ে অনেক ভুল করে ফেলছি, আর করতে চাই না। মানে? থাকা যায় না আমার কাছে, আমার সাথে, আমার হয়ে থাকা কি একেবারে যায় না? সমুদ্র, কেন এরকম করছো? যেই মায়া থেকে বেরিয়ে এসেছি সেখানে কেন আবার টানছো? পুরোপুরি বেরিয়ে কি সত্যি যেতে পেরেছ? হয়তো। হয়তো না হলে হবে না, বলতে হবে, হ্যাঁ আমি পুরোপুরি বেরিয়ে এসেছি, আর যেতে চাই না। তোমায় আর ভালোবাসি না সমুদ্র আহমেদ, আমি অন্য কাউকে মানে স্পর্শকে ভালোবাসি, এটা বলতে হবে। হাত ছাড়ো। না ছাড়বো না। এটা বলেই কাছে টেনে নিল। বলল, বলো যে তোমায় আর ভালোবাসি না। আমি যাব, আমাকে ছাড়ো। আগে বলো। হ্যাঁ, তোমাকে আগের মতোই ভালোবাসি, কিন্তু তোমাকে পেতে আর চাই না। কেন? তোমাকে খুব মিস করি, মাঝে মাঝে কান্নাও করি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে পাওয়ার আর কোনো আশা রাখিনি আমি, আর রাখতেও চাই না। অন্যের সম্পদ আমার বরাবরই পেতে ইচ্ছে কম, জানোই তো। মানে? আমি কার সম্পদ? রাইসা আর যারই হো, আমার না। অনেক আগেই তুমি হারিয়ে গেছো আমার কাছে থেকে। নীরা, খারাপ লাগছে শুনতে? তাহলে ভাবো আমার কেমন লাগে। তুমি এত এত রাইসা রাইসা কেন করছো? আচ্ছা বাদ দাও। সে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে বলল, নীরা, ভালোবাসি অনেকটা। আমি কিছু বললাম না, চুপচাপ আছি। সে আবারও বলল, নীরা, ভালোবাসি। দরজা টোকার শব্দ হলো, দেখি রাইসা। রাইসাকে দেখে সে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, ছাড়ো, রাইসা এসেছে তো। ছাড়ো, ও খারাপ ভাববে। ভাবুক। রাইসা ভেতরে ঢুকে ভূত দেখার মতো আমার আর ওর দিকে তাকিয়ে আছে। আমি যত বলছি ছাড়তে, সে আরো শক্ত করে জড়িয়ে নিচ্ছে আমাকে। এইবার শক্তি খাটিয়ে ওকে ছাড়ালাম আর বললাম, রাইসা আসো, ভেতরে আসো। সে এলো, কিন্তু বেশ কষ্ট পেয়েছে, বোঝাই যাচ্ছে। আমি বললাম, তোমার সাথে গল্প করো, আমি আসছি। সে আবার আমার হাত ধরে ফেললো। আমি বললাম, আবার কি হলো? কই যাও সমুদ্র? দেখে আসি আঙ্কেল আন্টি কই গেল। যাওয়া লাগবে না, সময় হলে তারা আসবে। একদণ্ড বসো তো বাপু। বসে কি করব? তুমি বরং রাইসার সাথে কথা বলো, আমি আসছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। এই রাইসা, তোমার গল্প করো, আমি আসছি। বাইরে গিয়ে দেখি আঙ্কেল আন্টি কার সাথে জানি কথা বলছে। লোকটাকে পিছনের পাশ দেখতে পাচ্ছি, সামনের পাশ দেখতে পাচ্ছি না। আমি উল্টো সাইডে। পিছন পাশটা খুব চেনা চেনা লাগছে। সামনে হেঁটে দেখি লোকটা আর কেউ না, স্পর্শ। আমাকে দেখে বললো, আরে নীরাজে, আপনি এখানে কেন? কার কি হয়েছে? সমুদ্রের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এসেছে ও। এনারা আঙ্কেল আন্টিকে দেখে। সমুদ্রের বাবা না ও। এখন কেমন আছেন উনি? ভালো আছেন। তো আপনি এখানে যে? আমার বাবা এখানকার ডাক্তার, ডাক্তার শিহাব আহমেদ। সমুদ্রকে বাবাই দেখেছেন। ও তাই? চলুন একবার সমুদ্রকে দেখে আসি। হ্যাঁ অবশ্যই, চলুন। আর আন্টি রাইসা এসেছে, চলো দেখা করে আসবে। চলো। স্পর্শ, আপনিও আসেন। হ্যাঁ চলুন। রাইসা আন্টিকে দেখে উঠলো, এলো আন্টির কাছে। আমি আর স্পর্শ একসাথে রুমে ঢুকলাম। স্পর্শকে আর আমাকে একসাথে দেখে সমুদ্র খুব রেগে গেছে, কিন্তু সে বুঝতে দিচ্ছে না। আমি ঠিকই বুঝে গেছি। কেমন আছেন সমুদ্র? স্পর্শ, এই তো। আপনি? ভালো। আর ওনাকে দেখিয়ে আমাকে দেখিয়ে দেখলাম খারাপ কি হয়ে যেতে পারে। তাও ঠিক। তো এখানে কি মনে করে? বাবার কাছে এসেছিলাম, দেখা হয়ে গেল নীরার সাথে। বাবাকে? আপনার ডাক্তার? উনি আমার বাবা। ও,
তো ভালো থাকেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমাকে এখন যেতে হবে, একটু কাজ আছে। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আসছি। জি আচ্ছা, আমি স্পর্শকে বললাম, চলো আপনাকে এগিয়ে দিয়ে আসি। এই শুনে সমুদ্র মনে হয় আমাকে কাঁচাই খেয়ে ফেলবে এমন লোক দিয়েছে। স্পর্শ বলল, চলুন। করিডোরে হাসছি স্পর্শ বলে উঠলো, নীরা একটা কথা বলো। জি বলুন। সমুদ্র কি আপনার ভালোবাসার মানুষটা? কিছুক্ষণ নীরব থেকে, ও এখনো ভালোবাসেন? হয়তো সেও ভালোবাসে, তাই না? জানি না, আর জানতেও চাই না। বাবা বলে সমুদ্র নাকি আসার পর থেকে নীরা নীরা করছে অজ্ঞান অবস্থাতে। আমিও শুনলাম। বলতে বলতে বাইরে চলে এসেছি। সে গাড়ির কাছে গিয়ে বলল, আচ্ছা আসি তাহলে। নীরা, জি বলেন। আমার ভালোবাসা কি অপরিপূর্ণ থাকবে? সব কিছু পূর্ণতা কি পায়? সে আর কিছু বলল না, চলে গেল। আমি রুমে যাচ্ছিলাম, দেখি রাইসা আসছে। কি রাইসা, চলে যাচ্ছ? হ্যাঁ। থেকে কি করব মানে? কি করতে চেয়েছিলে? এসে এসে বললাম, কিছু না, মুখ কালো করে বলেই চলে গেল। খারাপ লেগেছে বোধহয় ওর আমাকে আর সমুদ্রকে ওভাবে দেখে। আন্টির কাছে শুনে সমুদ্রকে নাকি আজই ছেড়ে দিবে। ছেড়েও দিল। আমরা বাসায় আসলাম। সে তার রুমে গিয়ে বসলো। আমি খাবার নিয়ে গেলাম। আন্টি বেশ ক্লান্ত, কাল সারা তার চিন্তায় ছিলেন, তাই এসেই ঘুমিয়ে পড়েছেন। প্রেশারটাও বেড়েছে। তোমার কি দরকার ছিল স্পর্শকে আগিয়ে দিয়ে যাওয়ার? ছিল দরকার। কি দরকার? তোমাকে সব বলা লাগবে? বলো। তুমি রাইসের সাথে কেন গল্প করছিলে? ও এসেছিল আমার সাথে দেখা করতে। তার সাথে কথা না বললে এটা অভদ্রতামি হতো। এক্স্যাক্টলি, এটাই অভদ্রতামি হতো। আমি না গেলে ওটা খারাপ দেখাতো, তাই গেছিলাম। এটা নিয়ে আমি আর কোনো কথা চাই না। নাও, খেয়ে নাও ওষুধটা। না, খাবো না। তোমার ইচ্ছে, রেখে গেলাম। খেলে খাও, না খেলে নেই। অত জোর করতে পারবো না। জোর করতে বলছে কে? আমি? তুমি তো ব্যস্ত তোমার স্পর্শকে নিয়ে। আমাকে নিয়ে তো আর থাকবা না। এই তো ভালো বুঝেছো। আমি ভালোই বুঝি। তো এবার নিজের ভালোটা বুঝে খেয়ে নাও। ওষুধ আছে কড়া ডোজের, খাইয়ে দিব। তাহলে খাবে? দিচ্ছি। বসো। হা করে দাও। হাত ধুয়ে আসি। ওকে। এই না, হা করো নীরা। বলো। বিয়ে করবে আমায়? না। কেন? এমনি। এমনি কেন? খাওয়ার সময় কথা বলতে নেই। আচ্ছা বলবো না, শুধু এইটুকু বলো, কেন বিয়ে করবে না? না, কারণ তোমার আর রাইসার বিয়ে হবে। মানে? কে বললো? আমি জানি। তুমি সব জানো? হ্যাঁ, আমি সব জানি। যা জানো সব ভুল জানো। আমি রাইসাকে বিয়ে করব না, তাই সব জানি। হ্যাঁ, ভুল জানো। আচ্ছা, তাহলে তুমি আর রাহা কে ঘুরতে গেছিলে সারা শহর, এত রিস্কাই ঘুরছো দুজন, এটাও ভুল জানি। কে বললো তোমাকে? তুমি আর রাহাকে সাদিকা আপুর বাসায় গেছিলে, এটাও ভুল জানি। সাদিকা আপুর বাসায় সবাই তোমাকে জিজ্ঞাসা করছিল কেউ, তুমি বলেছিলে বউ, এটাও ভুল জানি। কে বলেছে এগুলো? তুমি আর রাহাকে 6 মাস 13 দিনের সম্পর্ক ছিল, এটাও ভুল জানি। তুমি যে রোজ ওর জন্য কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে, কলেজ ছুটির পর বাইকে রোজ ঘুরতে, সেটাও ভুল জানি। তোমাকে কে বলেছে এগুলো? একটু প্লিজ। তুমি যে রাহার জন্য কাচের চুড়ি কিনতে, সেটাও ভুল জানি। ওকে যে কপালে আপ্পা দিতে, সেটাও ভুল জানি। আচ্ছা, তুমি তো বলেছিলে আমার জন্য ছাড়া অন্য কারোর জন্য তুমি চুড়ি কিনবে না, তাহলে? আচ্ছা, আমি আর কি কি ভুল জানি? নীরা চোখ বেয়ে তার নোনা ভালোবাসা, না নোনা সত্যগুলো পড়তে বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি তোমাকে জোর করে সম্পর্ক রাখতে চেয়েছিলাম? তোমাকে তো অনেকবার বলেছিলাম আমাকে আর ভালো না লাগলে বলে দাও, আমি চলে যাব। তোমার ভালো লাগছিল না? না বললে না কেন সমুদ্র? আমি তো তোমায় জোর করতাম না, সম্পর্কের দোহাইয়ে দিতাম না। তাহলে কেন করলে এরকম? ভালোবাসায় কি কমতি ছিল কিছু? যদি থাকতো বলতে পারো। নীরা, ক্ষমা করো আমায়। আমি বুঝতে পারিনি, আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। তোমাকে সব বলতেছিলেন, কিন্তু বিশ্বাস করো, বলে ওঠার সাহস করতে পারিনি। তোমাকে হারাতে চাইনি। আমি রাহার সাথে ঘুরেছি, কিন্তু বিশ্বাস করো, আমি সম্পর্কতে ছিলাম না। আমি যখন বুঝতে পেরেছিলাম সে আমার কাছে আসছে, আমি দূরে সরে গেছিলাম, কিন্তু আমি পারছিলাম না। অনেকবার চেষ্টা করেছিলাম, তোমাকে বলতে পারিনি। রাহা আমাকে ব্ল্যাকমেল করেছিল যে ওর সাথে কথা ছেড়ে দিলে ও সুইসাইড করবে। কি করব বুঝতে পারছিলাম না। রোজ মাথায় টেনশন থাকতো, তাই তোমার সাথে রাগারাগি হতো। মূলত রাহাকে আয়ান পছন্দ করতো। আমি ওকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু উল্টে আমি ফেঁসে গেছি। তাই এমন কাজ করো কেন, যেখানে বলার সাহস করে উঠতে পারো না? রাহার সাথে কিছু ছবি আছে তোমার আমার কাছে, দেখবে? দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো, তুমি ওর কপালে চুমু দিচ্ছ, হাতে চুড়ি পরে দিচ্ছ। ওমা, এখানে তো শাড়ির কুচিও ঠিক করে দিচ্ছ। কে দিয়েছে ছবিগুলো? শোনো তাহলে, আয়নের সাথে বাজি ধরেছিলাম যে রাহাকে শাড়ি পরিয়ে ওর সামনে আনবো। তখন ওর কুচি নষ্ট হয়ে যাচ্ছিল।
বারবার। ও বলেছিল যে একটু ঠিক করে দিবেন, তাই দিয়েছিলাম। আর আমি ওকে চুড়ি পড়াচ্ছিলাম না, ওর হাত কেটে গেছিল, ওটা দেখেছিলাম। একদিন সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছিলাম, ও আমাকে ডেয়ার দিয়েছিল ওকে চুমু দিতে হবে, তাই কপালে দিয়েছিলাম। সেদিনে বুঝতে পারি ও আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, তাই সরে আসতে চাইছিলাম, কিন্তু অনেক সময় লেগেছে। সরে এসে দেখি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। ও তাই? আর কত মিথ্যে বলবা? ভালো লাগছে গো। একটা কাজ করো, তুমি বরং এটা দিয়ে একটা নাটক বানিয়ে ফেলো, অনেক ভিড় হবে। বলে রুম থেকে বেরিয়ে আসছি, দেখি রাইসার বাবা এসেছেন। আমাকে দেখে মুখটা কালো করে ফেললো, তাও তাকে সালাম দিলাম। সে বলল সমুদ্রকে ডেকে দাও। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার সমুদ্র রুমে ঢুকলাম, দেখি সে কাঁদছে। কেমন জানি একটা খারাপ লাগা কাজ করা শুরু করছে। আমাকে চলে যেতে হবে, এই মায়ায় আর পড়া যাবে না। আমি ক্রমশ মায়ায় ঢুকে যাচ্ছি, নিজেকে শক্ত করলাম। তোমাকে রাইসার বাবা ডাকছে, যাবো না বলে দাও, মাথা নিচু করে। সে দেখা করতে এসে না গেলে বিষয়টা ভালো দেখায় না। সে তাকিয়ে থেকে চোখ মুছলো। আমি চলে আসলাম, আমার পিছু পিছু সেও আসছে। হে স্ট্রংম্যান, কেমন আছো? রাইসার বাবা: জি, আছি আর কি। আপনি? ভালো আছি আমি। শোনো, তোমার মা আর আমার ওই বান্ধবী হয়, জানো তো? হ্যাঁ জানি। শোনো, তোমার মা আর আমার মেয়ে মানে রাইসাকে বেশ পছন্দ করেছে। তোমাকেও আমার বেশ পছন্দ হয়েছে। যদি রাজি থাকো, তোমাকে 4 হাত এক করতে চাই। সে আমার দিকে তাকিয়ে যাচ্ছে। আমি স্তব্ধ বাকরুদ্ধ। কেমন জানি লাগছে, বুঝতে পারছি না, কিন্তু কেন লাগছে? আমি তো এটাই চাইতাম। তাহলে আমার দিকে তাকিয়েছে, আমি স্তব্ধ বাকরুদ্ধ। কেমন জানি লাগছে, বুঝতেও পারছি না, কিন্তু কেন লাগছে? আমি তো এটাই চাইতাম। তাহলে আন্টি আঙ্কেল চলে এসেছে, হয়তো বিয়ের গল্প করবে। এখানে আমার থাকা ঠিক হবে না, তাদের পারিবারিক বিষয়ে আমার থাকাটা ভালো দেখায় না। আর হয়তো এখানে থাকতে পারবো না। তার বিয়ের গল্প চুপচাপ দাঁড়িয়ে শোনার ক্ষমতা নেই। আমি চলে যাচ্ছিলাম, আমার রুমে বাধা সাধল রাইসার বাবা। কি নিয়ে চলে যাচ্ছ? তুমি তো বাড়ির মেয়ের মতো, তো সমুদ্র তো হিসাবে তোমার ভাইয়ের হয়। ভাইয়ের বিয়ের গল্প শুনবে না? ভাইয়ের বিয়েতে মজা করবে না? অবশ্যই সমুদ্রের বিয়েতে মজা করবে। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ে মানে রাইসা, সে যেদিন বাসায় আসে, সেও তো এবারই মেয়ে হয়ে যাবে। আমি ছিলাম মেয়ের মতো, সে হয়ে যাবে মেয়ে। তাহলে কি সমুদ্র ওর ভাই হবে? সে কি বলবে তা বুঝতে পারছে না, সে দাঁত কিরকির করছে। আমি একটা হাসি দিয়ে আমার রুমে চলে আসলাম। এসেই রুমের দরজা বন্ধ করে দিলাম। ওয়াশরুমে ট্যাপ ছেড়ে কিছুক্ষণ কাঁদলাম। কাঁদলে নিজেকে হালকা লাগে, আর একা একা কাঁদলে নিজেকে অনেক শক্ত করা যায়। খুব ঘুম পেয়েছে, মাথাটাও ব্যথা করছে। একটা এপিক্লন খেয়ে বিছানায় গা এলিয়ে দিতে ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙতে দেখে সারা ঘর অন্ধকার। মনে মনে ভাবলাম, আমি কি মরে গেলাম নাকি? তোরও একটা ওষুধ খেয়ে কে মারা যায়? আমি কি যে ভাবি, মাথাটা গেছে। বিছানা থেকে উঠে লাইট দিতে দেখি সমুদ্র চেয়ারে বসে আছে। দেখে বেশ চমকে গেছে। ভাগ্যে চিল্লার নেই। তুমি এখানে? আমি: অন্য কাউকে আশা করছিলে? না, কাউকে আশা করছিলে না। আর তুমি ঘরে ঢুকলে কি করে? দরজা তো আমি ভেতর থেকে লাগিয়েছিলাম। বেলকনি দিয়ে এসেছে। কি মাথা গেছে তোমার? শরীরের এই অবস্থা নিয়ে তুমি বেলকনি দিয়ে এসেছো? না, মাথা আমার ভালোই আছে। মাথা তো তোমার গেছে। আমার বিয়ের কথা চলছে আর তুমি চুপচাপ আছো, কিছু বলছো না। আমি কি বলবো? তোমার বিয়ে তুমি করবে। তোমার বিয়ে কি আমি করব নাকি? মানেটা কি? আমার বিয়ে অন্য কারোর সাথে হবে নীরা? তুমি এটা কি মানতে পারছো? না, মানতে পারার কি আছে? এই দাওয়াত দিবা তো আমাকে? দাওয়াত না দিলে বিয়ে খাবো না কিন্তু। সে আর কিছু বলল না। সে দরজা খুলে যাচ্ছিল। আমি ভাবলাম চলে যাবে, তাহলে আমি ফ্রেশ হয়ে যাই। যেই না ওয়াশরুমে যাব, সে পিছন থেকে হাত কোমরের সাথে টেনে নিল। আমার লাগছে তো, ছাড়ো আমার হাত। লাগুক। এই, তুমি এত পরিবর্তন হলে কি করে? এত জেদ কেন তোমার? আমার অন্য কারোর সাথে বিয়ের কথা চলছে, আর তুমি কিনা বিয়ের দাওয়াতের খাওয়া নিয়ে চিন্তিত। আমি তো কোনো পরিবর্তন হয়নি, আমার কোনো জেদও নেই। আর বিয়ের দাওয়াত না দিলে যাবো কেন নীরা? আচ্ছা, আমার দোয়া পড়ে আসবা দাওয়াত পাইলে? কি বিয়ের কথা বলছি, মরতে বলিনি। হাত ছাড়া, আমার লাগছে। সে হাত ছেড়ে দিল। আমি বললাম, তো বিয়ে কবে? কবে আনছো রাইসাকে? সে আমার দিকে একরাশ রাগ নিয়ে তাকিয়ে আছে। আমি আবার হেসে বললাম, জনাব সমুদ্র, বিয়েতে কিন্তু আমার এক্সট্রা অ্যাটেনশন চাই। প্রাক্তন বলে কথা। সে আর এবার সহ্য করতে পারলো না। আয়নায় এক ঘুষি মেরে ভেঙে দিল। 5 সেকেন্ড পর হাত দিয়ে রক্ত পড়া শুরু হলো। আমি তো হা হয়ে তাকিয়ে আছি। সে দরজা খুলে বেরিয়ে গেল। জানি না কই গেল। 30 সেকেন্ড পর তার রুম থেকে জিনিসপত্র ভাঙার শব্দ শুরু হলো। ইয়াল্লা, সমুদ্র, আর পারছি না। ও না, মনে মনে বলে তার রুমে ছুটলাম। 1 মিনিট রুম থেকে
প্রায় মেরেই ফেলেছে। আন্টি কি করবে বুঝতে পারছে না। আমি এক দুবার তাকে আটকানোর চেষ্টা করলাম, কাজ হলো না। উপায় না পেয়ে তার বুকে মাথা রাখলাম, খুব শক্ত করে জড়িয়ে দিলাম। সে খুব ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শেষমেশ আবেগের কাছে রাগ হার মেনে গেল। সে শান্ত হয়ে গেল। এই কয়েক মিনিটে বেশ বুঝেছি, আমি তার কাছে থাকলে আমার সেই হারে হৃদস্পন্দন হয়, তারও সেই হারেই হয়। কিছুক্ষণ পর ছেড়ে বললাম, এগুলো করবা না। একদিকে তোমার শরীর খারাপ, অন্যদিকে আন্টি আঙ্কেলের বয়স হয়েছে, ওনারা এত চাপ নিতে পারবে না। রোজ ওষুধ খেয়ে ঘুমায়। আমি আন্টিকে বললাম, আন্টি ও আর পরে কিছু খেয়েছে? না, খায়নি। চলো কিছু বানিয়ে দেবে। সে বলে উঠলো, আমি খাবো না। খাবো কি না পরে দেখা যাবে, আন্টি চলো। আয়। রান্নাঘরে আন্টি গেল, আমি ফ্রেশ হয়ে গেলাম। দেখি রান্না করছে। দুজনে চুপচাপ অনেকক্ষণ। কি বলবো আমি বুঝতে পারছি না, কথা শূন্যতায় ভুগছি। আন্টিও হয় তো তাই। পরে আন্টি বলল, নীরা, সমুর বিয়ে নিয়ে কথা চলছে। রাইসার বাবা তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চায়। ভালো তো, করিয়ে দাও, ছেলেকে বিয়ে দাও। দাওয়াত দিবে তো আমায়? না বললে যে নীরা, আমার ছেলে জীবন থেকে চলে যা। বেশ ড্রামাটিক ভাবে বললাম। না রে মা, যদি বলি আমার বাড়ির মেয়ে হয়ে যা, আমার বাড়ির বউ হয়ে যা, হবি তুই? আমার ছেলেটা সত্যি তোকে ভালোবাসে, বুঝি, কিন্তু আমি তো কিছুই জানি না রে। তোদের ছাড়াছাড়ি কেন হয়েছিল তাই কিছু বলতে পারি না কাউকে। সম্পর্কে গড়া খুব কঠিন রে মা, ভাঙা খুব সহজ। শুনতে চাও? তাহলে আজ রাতে আমার রুমে এসে সব বলবো। এখন তুমি বলো আমি ঠিক কি বল। আন্টি আর কিছু বললো না, শুধু বললো, খাবারটা দিয়ে আয়। হ্যাঁ দাও, যদি না খেতে চায় আমি খাইয়ে দেবো, চিন্তা করো না। নীরা, আমার ছেলেটা কি সত্যি দোষী রে? না গো আন্টি, দোষ তো আমার। ভালোবেসেছিলাম তোমার ছেলেকে বলে চলে এলাম সমুদ্রের রুমে। এসে দেখি ফোন ঘাটছে। আমাকে দেখে ফোনটা অফ করে বললো, আমি খাবো না নীরা। কেন খাবে না? এমনি খাবো না সমুদ্র, আমার ইচ্ছে নেই তোমার সাথে খাওয়া নিয়ে যুদ্ধ করার। একটু খেলে কি খুব অসুবিধা হয়? তোমার স্পর্শ কল করেছিল কখন? একটু আগে। ও, তুমি খেয়ে না, আমি কথা বলে আসছি। সে হাতটা ধরে ফেললো আর বলল, আমার সামনে কথা বলে কেন? আমি বলছি তাই। তুমি বললেই বুঝি আমাকে শুনতে হবে? নীরা, কথা বাড়িও না, আমার সামনে যা বলা বলো। সে নিজেই স্পেশাল নাম্বার ডায়াল করে কল লাউডে দিয়ে বলল, হ্যালো নীরা। হ্যাঁ জি বলুন, কেমন আছেন? ভালো। কিছু বলার ছিল? হ্যাঁ, কিছু না, অনেক কিছু বলার ছিল। জি বলুন। দেখা করা যাবে? এই প্রশ্ন সমুদ্রের দিকে তাকালাম। সে হয়তো স্পর্শকে সামনে পেলে খেয়েই ফেলতো। আমি বললাম, আজ তো রাত হয়ে গেছে, কাল দেখা করি। না, বেশিক্ষণ লাগবে না, আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যদি একটু নিচে আসতেন। কি আপনি নিচে? কতক্ষণ যাবত? আমি আসছি, 1 মিনিট হলো, বেশ কিছুক্ষণ। আচ্ছা আসেন। আমি যাচ্ছিলাম বাচ্চাদ্র সমুদ্র। সে বলল, তুমি যাচ্ছ মানে? রাত দেখেছো? মানুষ কি বলবে? আর তুমি যাবে না? হাত ধরে বসে আছে। বাসার সামনে একজন ওয়েট করছে। না দেখা করলে অভদ্রতামি দেখায়। হাত ছাড়ো, যেতে হবে। দেখা, আমি যেতে দেবো না তোমাকে, ছাড়বো না। আমাকে তো ছেড়ে দিয়েছো 2 বছর 3 মাস 17 দিন আগে। ঘন্টা হিসাব করা হয়নি, এসে হিসাব করছি বলে হাত ছাড়িয়ে নিয়ে নিচে এলাম। এসে দেখে স্পর্শ গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এলেন। হাই, আমি। হ্যালো। নীরা, সরাসরি কথা আসে। ভালোবাসি আপনাকে, বিয়ে করবেন আমায়? কি বলবো বুঝতে পারছি না। কি হলো নীরা, কিছু বলুন। আপনি তো সবই জানেন, তারপরে কেন? আমার তাও আপনাকে চাই। আমি সব মানতে রাজি আছি, যতদিন আপনি চাইবেন না আমি কাছে আসবো না, কোনো অধিকারও চাইবো না। কিন্তু আমি তো, কিন্তু তুমি তো নীরা ভালোবাসো আমায়, তাই না? সমুদ্র, পিছনে দেখে সমুদ্র আসছে। তুমি এখানে কি করছো? আমার বাড়ির সামনে আমি আসতেই তো পারি, তাই না? কি বলেন স্পর্শ? হ্যাঁ, তা তো অবশ্যই, আপনার বাড়ি, আপনার যখন ইচ্ছা আসতেই পারেন। স্পর্শ, হ্যাঁ। তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমিও। তো নীরা, বলো, ভালোবাসো আমায় তুমি? বলো। সমুদ্র, সমুদ্র, কি হচ্ছে এগুলো? সিনক্রেট করো না। আমি সিনক্রেট করছি? আজব ভালোবাসো, যেটা স্বীকার করতে সমস্যা। তুমি যাবে? প্লিজ প্লিজ যাও সমুদ্র। আচ্ছা যাচ্ছি। এই শোনো, তাড়াতাড়ি এসো, আমাকে খাইয়ে দিতে হবে। যাও, যাচ্ছি। সরি স্পর্শ, মানে বুঝতে পারিনি ও চলে আসবে। ইটস ওকে নীরা, ওনার মধ্যে আমার মতো একটা ইনসিকিউরিটি কাজ করছে। ভালোবাসি তো, ভালোবাসে তো উনিও। আমার কিছু বলার নাই, আর সময় লাগবে ভাবার জন্য। নিন, খালি ফিরিয়ে দিয়েন না। আচ্ছা আসি, সাবধানে থাকবেন আপনিও। ঘরে এসে দেখি সমুদ্র ঘরে নেই। আন্টিকে জিজ্ঞাসা করলাম, বললো ছাদে। ঘরে দেখি খাবারটা আছে। খাবারটা নিয়ে ছাদে গেলাম, দেখি উনি সিগারেট খাচ্ছেন। সিগারেট খেলে কি পেট ভরবে? আমি। সে চুপ করেছে। বলো,
সিগারেট খেলে কি পেট ভরবে? তোমায় না পেলে যে জীবনটা সুখ দিয়ে ভরবে না সেটা। সিগারেটটা ওর হাত থেকে নিয়ে ফেলে দিলাম। ও মুচকি একটা হাসি দিল, বলল, এখানে আমার হাতে সিগারেট দেখলে খারাপ লাগে না? সহ্য করতে পারবো না, তাই না? না, সেরকম কিছু না। আমার সিগারেটের গন্ধ ভালো লাগে না, তাই ফেলে দিয়েছি। তাই হেসে, খাও, খাবারটা খেয়ে নাও। খাইয়ে দাও। নাও। দিনে কয়টা সিগারেট খাওয়া হয়? হিসাব নেই। ও, কেউ একজন আমাকে ছুঁয়ে বলেছিল 2টার বেশি খাবে না। কেউ একজন তো বলেছিল আমাকে কখনো ছেড়ে যাবে না। গেল তো? কেন গেছে তা খুব ভালো করেই জানেন। সবই তো জানি। জানলে ভালো। এই নাও, ওষুধ খাও। নীরা, আজকের পর থেকে তোমাকে আর বলবো না ভালোবাসি। আমার যা, সেটা আমি নিয়ে নিব। যদি জোর খাটানোর দরকার হয় তাহলে তাই করব। কাছে টেনে কপালে চুমু দিয়ে সে নিচে চলে গেল। নীরা, আজকের পর থেকে তোমাকে আর কিছুই বুঝলাম না। সে কি এখন আমার উপর জোর খাটাবেন? আল্লাহ জানে ওনার মাথায় কি চলতেছে। নিচে নামলেই দেখি উনি রুমে বসে কাকে জানি কল করতেছে আর বলতেছে দরকার পড়লে নিজেকে শেষ করব, কিন্তু ওকে অন্য কারো হতে দেব না। আমি কিছু বললাম না, আমার রুমে চলে আসলাম। আন্টি রুমে এসে বলল, এই নীরা, খেতে আয়। খাবো না গো, আমার খিদে নেই। আয়, খেয়ে নে। না খেয়ে ঘুমাতে নেই, কিচ্ছু হবে না, তোমরা খাও। আর আন্টি শোনো, আমি ভাবছিলাম আমি বাড়িটা ছেড়ে দেবো। কি, তুই বাড়ি ছাড়বি? কিন্তু কেন? আন্টি দেখছো তো সমস্যা হচ্ছে, আর তোমার ছেলের বিয়ের সামনে আমি চাই না কোনো ঝামেলা হোক। নীরা, আচ্ছা বলবি তোদের মধ্যে কি হয়েছিল? আমার ছেলেটার কি দোষ ছিল? আন্টি, তুমি মনে হয় প্রথম মা হবে যে তার ছেলের প্রাক্তন প্রেমিকের কাছে তার ছেলের প্রেমের গল্প শুনতে চাইছো। হেসে হেসে বললাম, বল না মা। আচ্ছা শোনো তাহলে, আমি কেবল ইন্টারে ভর্তি হয়েছি। সে তো আমাদের ওখানকার ভার্সিটিতে পড়ে। আচ্ছা, ছেলেকে এত দূরে পাঠিয়েছিলে কেন? ওখানেই পড়তে চান্স পেয়েছে তাই গেছে। ভালো করেছো। তো কলেজে ক্লাস শুরু হলো, কলেজ যাচ্ছিলাম রেগুলারলি। সে ওই এরিয়ারের বড় ভাই টাইপের একজন। তো রাগ দেওয়ার একটা প্রথা ছিল। তোমার ছেলে আমাদের ফ্রেন্ডসগুলোকে রেখে দিচ্ছিল। তো ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, সাথে আরো অনেকজন ছিল। তোমার ছেলের এক বন্ধু আমাকে বাজে কথা বলেছিল, বলা যায় বাজেভাবে টিচ করেছিল। আর আমি মনে করেছিলাম তোমার ছেলে টিচ করেছে। ওই এরিয়ার বেশ প্রভাবশালী লোকের মেয়ে আমি, তাই আমার রাগ ও আকাশের উপর দিয়ে যায়। কেউ কিছু না বললে নাক ফাটিয়ে দেয়। তো তোমার ছেলের ভাগ্য বলো নাক ফাটায়নি। তবে হ্যাঁ, কষে একটা থাপ্পড় মেরেছিলাম আর বলেছিলাম মেয়েদের সম্মানের কথা বলবেন, মানুষ সম্মান করতে শেখেন। সে হাঁ করে তাকিয়ে আছে। আমি চলে আসি 3-4 দিন পর শুনি তোমার ছেলে না অন্য কেউ আমাকে টিচ করেছিল। বেশ লজ্জা পেয়েছিলাম। পরে অনেক খোঁজ করে তোমার ছেলের হোস্টেল বের করলাম, তারপর তাকে সরি বলে আসলাম। সে শুধু হেসেছিল। আমি অবশ্য মন থেকে সরি বলেছিলাম। যাকে আমি সরি বলি তার জন্য আমি একটা বই নিয়ে যাই। তার জন্য আমি নিয়ে গেছিলাম হুমায়ুন আহমেদের নির্বাসন বইটা। তারপর 1 সপ্তাহ পর দেখি সমুদ্র আহমদ নামে একটা আইডি থেকে ফেসবুকে রিকোয়েস্ট এসেছে। প্রোফাইল কেটে দেখি যাকে আমি থাপ্পড় মেরেছিলাম সে অ্যাকসেপ্ট করলাম। টুকটাক চ্যাটিং হতো, তারপর সাথে টুকটাক না বেশ অনেকটাই। বুঝতে পারছিলাম দুর্বল হয়ে যাচ্ছি দুজন দুজনের প্রতি। আমি সরে আসতে চাইছিলাম। 2-3 দিন কথা হয়নি ওর সাথে। পরের দিন দেখি কলেজে। আমি অ্যাভয়েডই করছিলাম, তাই কথা বলিনি। ক্লাসে ঢুকে দেখি দুটো রুম থেকে বের হয়ে দেখি ওখানে দাঁড়িয়ে আছেন। তখন দাঁড়িয়েছিল, এখন বসে আছে। দেখো না দেখার ভান করে চলে আসছিলাম। আমার বাড়ির গলিতে কেউ একজন পেছন থেকে হাত টেনে ধরে পিছনে ঘুরে দেখি তোমার ছেলে। আর ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। সে বলল, সমস্যা কি, ইগনোর করছে কেন? কোনো সমস্যা নেই, হাতটা ছাড়ুন। ভালোবাসি তোমায়, সোজা ভাষায় বলছি। সোজাভাবে আমার হয়ে যাও। আমি আপনাকে না ভালোবাসি না, আমি সোজাভাবে বলছি, আপনিও বুঝে যান। আমি কিন্তু বাঁকাও হতে পারি, বাঁকা হতে বাধ্য করিও না। সে সেদিন আর কিছু না বলে চলে আসলো। তারপর কি করে জানি কি হয়ে গেল, সম্পর্ক শুরু হয়ে গেল। 1 বছর খুব ভালোই যাচ্ছিল, কিন্তু সম্পর্কের বয়স 9 মাস 9 দিন যখন খুব ঝামেলা শুরু হলো দুজনের মধ্যে। তোমার ছেলে ব্যস্ত ছিল আগেও, কিন্তু তখন আরো বেশি ব্যস্ত হয়ে গেল। পরে শুনলাম আমাদের এক ফ্রেন্ডের সাথে ওকে প্রায় দেখা যায়। ওকে কিছু বললে এমন একটা বিহেভ করে যে থাকলে থাকো, না থাকলে চলে যাও। তুমি থাকা বা না থাকাতে আমার কিছু যায় আসে না। এভাবেই চলে যাচ্ছিল। আর দিন দিন ওর ব্যস্ততা ও অনেক বেড়ে যাচ্ছিল। সময়ে আমি তার কাছে পেতামই না। একদিন দেখি আমার বেস্ট ফ্রেন্ড মানে রাহার সাথে বেশ ঘনিষ্ঠভাবে পার্কের দোলনায় দোল খাচ্ছে। আমি ওকে দেখে চলে আসি। আমি ওকে দেখিয়েছি আমি তোমাকে অন্য কারোর সাথে দেখেছি।
রাতে ফোন দিচ্ছিলাম, 11টা থেকে 1টা পর্যন্ত কল ওয়েটিং। সেদিন আর কল দেয়নি। সকালে কল দিয়ে বলেছিলাম দেখা করতে পারবে কলেজে, সে বলছিল পারবে না, সে ব্যস্ত। কিন্তু সেদিনই সে রাহার সাথে ঘুরতে গিয়েছিল কাকতালীয়ভাবে। আমি আর কিছু ফ্রেন্ডও সেখানে যাই, বেশ ঘনিষ্ঠ অবস্থায় তাদের আবার দেখলাম। এইবার তোমার ছেলে রাহার শাড়ির কুচি আর হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে। আমি চলে আসছিলাম, কারণ আমি ওগুলো দেখতে প্রস্তুত ছিলাম না। সে কপালে চুমু দিতেও বাকি রাখে নেই। সেদিন রাতে ফোন দিয়ে দেখি ওয়েটিং, রাত 11টা থেকে 1টা 23 পর্যন্ত। আমি কল দিলাম, রিসিভ করে গালি দিয়ে বলল, দেখছো না ব্যস্ত আছি। আমি বেশ ঠান্ডা করে বললাম, আচ্ছা আর ফোন দিব না। কিন্তু এতক্ষণ কার সাথে কথা বলছে? সে বলল, সব তোমাকে বলতে হবে? তুমি কি আমাকে কন্ট্রোল করতে চেষ্টা করছো? আমি আর কিছু না বলে কল রেখে দিলাম। সেদিন রাতে অনেক কেঁদেছি। রোজ রাতে চোখ গড়িয়ে জল পড়তো, কিন্তু সে রাতে কেন জানি বেশি পড়ছিল। তবে সে রাতে কান্নাটা অনেক বেশি করছিল আমায়। এভাবে 1 মাস কেটে দিল। কথা হয় না বললেও চলে, দিনে 10 মিনিটও আমাদের কথা হয় না। কিন্তু সে রোজ রাহাকে নিয়ে বেরোয়। আমার ফ্রেন্ডরা কল দিয়ে জানায়, অনেক তো ছবিও পাঠায়। 1 বছর হয়ে গেছিল সম্পর্ক আমাদের। বেশ বুঝতে পারলাম সে আমাকে চায় না। আমার সরে আসা উচিত, তাই চলে গেছিলাম। এখন ওকে তো আর অন্য কারোর সাথে দেখতে পারবো না। তাই ভাইয়া ভাবিকে বললাম, আমাকে তোদের সাথে নিয়ে আয়, পড়াশোনাটা এখানেই করি, পরীক্ষাটা ওখানেই দিব। বাবা মা বুঝতে পারছিল তাদের মেয়ের কিছু একটা হয়েছে, তাই তারা আর বাধা দিল না। চলে এলাম। তাই তারা আইডি ডিলিট করে দিলাম, নাম্বার চেঞ্জ করলাম। বাঁচতে ভাবি আর বই নিয়ে ভালোই যাচ্ছিলাম। ফাইনাল এক্সাম চলে এলো। গেলাম ওখানে, গিয়ে শুনে অবাক হলাম। সমুদ্র নাকি রাহাকে সবার সামনে প্রপোজ করছে। অনেকের সামনে রাহাকে বউ বলে পরিচয় করেছে। পরীক্ষা দিচ্ছিলাম, শেষ পরীক্ষার দিন সমুদ্রের সাথে দেখা হয়ে গেল। এসে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? সে বলল, ভালো। আমি এর কথা বাড়ালাম না, চলে আসছিলাম। কিন্তু খুব ইচ্ছে করছিল ওর কাছে থাকতে। আবার পিছনে ঘুরে দেখি রাহা ওর হাত ধরে আছে। আমাকে দেখে সমুদ্র হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমি একটা হাসি দিয়ে চলে এসেছিলাম, আর মনে মনে বলছিলাম, ভালো থেকো মশাই। তারপর প্রায় 2 বছর পর তোমাদের বাসায় এই তো। আরও অনেক কিছু আছে যেগুলো তোমাকে বলতে পারবো না, দেখাতেও পারবো না। লক্ষ্য করলাম আমার চোখ বেয়ে পানি পড়ছে। আন্টিও, উনি ইমোশনাল মানুষ তো, তাই। আর চাই না গো কিছু বলতে, আমি ঘুমাবো। যাও তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ করে 3টায় ঘুম ভেঙে গেল। দেখি গ্লাস জগ সব ফাঁকা। পানি খেতে ইচ্ছে করছে, তাই উঠে কিচেনে যাচ্ছিলাম। দেখি সমুদ্রের ঘরে লাইট জ্বলছে। ও কি করছে? রুমে গিয়ে দেখি বিয়ারের বোতল নিয়ে বসেছে। এক হাতে সিগারেট, অন্য হাতে বিয়ার। আল্লাহ, আন্টি দেখলে তো কষ্ট পাবে। আমি রুমে ঢুকেই ওর দরজা বন্ধ করে দিলাম। সে তাকিয়ে আছে আর বলল, কেন জানি মনে হচ্ছিল তুমি আসবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি বাসায় ড্রিঙ্ক করছেন? ও করছি। উঠে আস্তে আস্তে বলছে, ভালো করে দাঁড়াতে পারছে না, পড়ে যেতে ধরছিল। আমি গিয়ে ধরলাম। তা তো দেখতেই পাচ্ছি। আন্টির কথা তো একবার ভাবতে পারতেন। সে আমাকে বুকের মধ্যে টেনে নিয়ে বলল, নীরা আর পারছি না, আর পারতেও হবে না। আমি খুব তাড়াতাড়ি আপনাদের বাসা ছেড়ে দিব। সে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, আমাকে কি মেরে ফেলতে চাও? যাও, একেবারে মেরে ফেলো। আমি জবাব দিলাম, দিয়ে ওনাকে শুইয়ে দিলাম। সেও ঘুমিয়ে পড়লো। রুমটা পরিষ্কার করে নিলাম, দিয়ে লাইটস অফ করে দিয়ে বের হবো এমন সময় সে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, নীরা, ভালোবাসি। আমি ভালোবাসি না, আমি অন্য কারো হয়ে গেলে তোমার কিছু আসে যায় না। না, কিচ্ছু আসে যায় না। নীরা, তোমার জেদ কিন্তু 3টা জীবন নষ্ট করে দিবে, তোমার আমার আয়সার। আমার জীবন নষ্ট হবে না। ও, তার মানে আমার জীবন নষ্ট হলে তোমার কিছু না, আমি নষ্ট হয়ে গেলে তোমার কিছু না। তোমার কিচ্ছু হবে না, তুমি ভালো থাকবে। একটা সংসার ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সব রাইসার মধ্যে আছে। তুমি ভালো থাকবে মশাই। ওনাকে আগে আমি মশাই বলে রাখতাম। আর সবচেয়ে বেশি প্রয়োজন হলে তা হলো ভালোবাসা, যার আইসে তোমাকে বাসে। আর আমি তোমাকে ভালোবাসি। সে তো আমার ভালোবাসা পাবেই না। ওর জীবনটা আমি কেন নষ্ট করব বলতে পারো? সে কি আমার ভালোবাসা পাবে? সময় দাও নিজেকে, তুমি ওকে ভালোবাসতে পারবে। ভালোবাসা এতটাও কঠিন না। তাহলে তোমার জন্য এত কেন কষ্ট হচ্ছে? কেন আমাকে ভালোবাসা নষ্ট হয়ে যাবে? নীরা, আমি তোমাকে ছাড়া যাকে ভালোবাসি তাকে আবার কি ভালোবাসি বলো? এবার আর কোনো জবাব নেই। সে ঘুমিয়ে পড়ছে। বাচ্চার মতো লাগছে। এই লোক, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি, খুবই। কিন্তু তোমাকে আর চাই না। আমি ফেরত গো বলে রুম থেকে বেরিয়ে এলাম। দূর, ঘুম ধরে না কেন? রোজ রাতে ঘুমের সাথে এক প্রকার যুদ্ধ করতে করতে ঘুমিয়ে যাই। জানি না কি হারে আমার কাছে ঘুম না
ঘুমের কাছে আমি, না আমার কাছে আমি। এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ফোন বাজতে ঘুমটা 12টা বাজিয়ে দিল। দেখি স্পষ্ট 19টা মিস কল। মানে এত রাতে ঘুমিয়েছিলাম যে 18বার কল করেছে আমি বুঝতেই পারলাম। ভাবলাম ফ্রেশ হয়ে কল ব্যাক করবো। ফ্রেশ হয়ে দেখি 11টা বাজে, আজও ক্লাস মিস। ফ্রেশ হয়ে এসে দেখি আন্টি বসে আছে বেডে। কি গো আন্টি, এমন করে কি দেখছো? নীরা, তুই অন্য কাউকে বিয়ে করে নে, আমার ছেলে তোর যোগ্য না। কি হয়েছে সকাল সকাল এসব? বাইরের আইসের সাথে আন্টি আর বলতে পারলো না। বুঝতে পারলাম তোমার বাড়িতে হবু বউ। আন্টি, তুই অন্য কাউকে বিয়ে করে সুখে থাক মা। আবার স্পর্শকে কল করেছে, এবার ধরলাম। হ্যালো, এতবার কল করেছিলেন, ধরছিলে না কেন? ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। দেখা করা যাবে? আজকে কোথায় দেখা করবেন? কোথায়? আন্টি আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, বাবা তুমি আজ আমাদের বাসা আসো। কি জানি কি বললো, আন্টি কল রেখে দিল। আমি বললাম আসবে উনি? বললো আলমারি থেকে একটা লাল শাড়ি বের করে দিচ্ছি, আজ পরবে। কেন? আমি বলছি তাই। আচ্ছা। রুম থেকে বের হয়ে দেখি সমুদ্র আর আয়শা বেশ ভালোভাবে গল্প করছে। আমাকে দেখে বলল, এই যে মিস ভাড়াটিয়া, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন। আমাকে দেখিয়ে দেখে রাইসার কাছাকাছি যাচ্ছে। আজ কেন জানি আমার রাগ হচ্ছে না, কেন জানি খুব হাসি পাচ্ছে। সমুদ্র আমাকে রাগানোর জন্য এসব করছে। আমি বললাম আচ্ছা, আমি কিছু আনছি। রান্নাঘরে গেলাম, ভাবলাম নুডলস বানিয়ে দেয়। সে পিছনে এসে বলছে, আমাকে আর আয়েশাকে একসাথে কেমন লাগছিল বললে না তো? আমার কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। অনেক কষ্টে হাসি চেপে রেখেছি। না, অপেক্ষা করব কেন তাহলে? আচ্ছা যাই হোক, আমি তো আপনাকে আগেই বলেছি আপনাদের বেশ ভালো মানাবে। জানি। আর হ্যাঁ, খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসেন, রাইসা অপেক্ষা করছে। আচ্ছা আনছি মশাই। শোনেন। কি? আচ্ছা জনাব, আপনি কি আমাকে জানানোর চেষ্টা করছেন? না, আপনি জ্বলছেন। না তো। তবে কি জানেন, আমাকে জানানোর চেষ্টায় আপনি নিজেই অনেক বেশি জ্বলছেন। তাই এগুলো করিয়েন না, হা হা। আমি কি করব না করব আমার ব্যাপার, বুঝলেন? রাগে মুখে। আচ্ছা বুঝলাম। সে চলে গেল। আমি খাবার নিয়ে রাইসা আর ওকে দিলাম। এমন সময় আন্টি শাড়ি নিয়ে বেরোচ্ছে, লাল সিঁদুরের রং কাতানের শাড়ি। এই নীরা জি, এদিকে আয়। হ্যাঁ বলো। এই ধর, আজ এই শাড়িটা পরবি আর সুন্দর করে সাজবি। সমুদ্র আর আয়শার মাথার উপর দিয়ে ব্যাপারটা যাচ্ছে, বেশ বুঝতে পারছে। সমুদ্র বলল, কেন, আজ কি তোমার ভাড়াটিয়াকে কেউ দেখতে এসছে মা? হ্যাঁ, স্পর্শকে দুপুরে ডেকেছি। স্পর্শের নাম শুনে সমুদ্র তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল, ও কেন আসবে? আমি আসতে বলেছি তাই আন্টি। মা তুমি যাকে তাকে বাসায় ডাকো কেন? আমার বাসা আমি যাকে ইচ্ছে ডাকবো, তোর কি? আর রাইসা দুপুরে না খেয়ে যেও না কেমন? নীরার হবু বরকেও দেখে যাবে। রাইসা মাথা নাড়লো। সমুদ্র বেচারা না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। এগুলো দেখতে দেখতে আমি দেখি 1টা বেজে গেছে। যাই গোসলে যাই, এবার শাড়িও পরা লাগবে। স্পর্শ নাকি দুটোই আসবে। গোসল করে শাড়ি পরে ফেলছি। দরজায় কে যেন টোকা মানে। খুলে দেখি জনাব, আপনি এখানে এখন? কিছু না বলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। কি করছে কেউ দেখলে খারাপ ভাবে, আপনি বেরোন। বাহ, দেখতে তো বেশ সুন্দর লাগছে। আর কেউ কিছু মনে করবে না। সবাই জানে, বাবা মা তো জানেই যে আমি তোমাকে, রাইসাও জানে আপনার হবু বউ, যে যদি আপনাকে আর আমাকে এই অবস্থা দেখে সেটা কি ভালো দেখাবে? ওর কি অজানা তোমার মনে হয়? অজানা জানা ব্যাপারটা না। আপনি বের হন। আরে দেখো তো কি আনছি, নীল রেশমি চুড়ি। দেখে হাতটা দাও বলে নিজে পড়ানো শুরু করলো। বাচ্চাদের মতো চেহারা করে বেশ আনন্দ নিয়ে কাজটি, মানে চুড়ি পরানো কাজটা করে যাচ্ছে। দেখে বেশ ভালো লাগছিল। আমার হাসিও পাচ্ছে, আবার সেইখানে রাগও হচ্ছে। আগে এত ভালোবাসলে কি দোষ হতো? এই সমুদ্র পছন্দ হয়েছে তোমায়? সমুদ্রের কথা বাস্তবে ফেললাম। কোথায় পেলে তুমি? আকাশ থেকে আনছি। কি যে প্রশ্ন করো! কিনে আনছি, না হলে কোথায় পাবো? এই অবস্থায় বাইরে কেন? কেন আবার চুড়ি আনতে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার জন্য তো অনেক আগের থেকে। এখন বলো চুড়িগুলো ভালো লাগছে? জানো তো, পাগলও কিন্তু ঠিক হয়ে যায়, তুমিও ঠিক হয়ে যাবে। বেশ রাগ করে বললো, তোমার সাথে কথায় আমি পারবো না। এই শোনো, লাল টিপ পরবা না, কোনো টিভিই পরবা না। যদি খুব পড়তে ইচ্ছা হয় তাহলে কালো টিপ পরবা। আচ্ছা দেখি। আচ্ছা আমি গেলাম, রেডি হয়ে নিচে আসো। যাচ্ছি, যাও। ও চলে গেল। সাজতে বসলাম। চোখে কাজল, ঠোঁটে রাঙানো লাল লিপস্টিক, চুলগুলো ছেড়ে দিলাম আর কানে ছোট্ট দুটো ঝুমকো। ব্যাস আমি রেডি হয়ে বেরিয়ে আসলাম। রাইসা আন্টি, সমুদ্র আঙ্কেল আমার দিকে হা হয়ে তাকিয়েছে। আমাকে কি বিশ্রী লাগছে? না, আয়নায় তো ভালোই লাগছো। কি গো আঙ্কেল আন্টি, আমাকে খারাপ লাগছে? না রে মা, অনেক সুন্দর লাগছে আঙ্কেল। তাহলে এমনি দেখছো কেন? নজর যেন না লাগে মা তোকে, আন্টি, তাই। আচ্ছা বাদ দাও এসব কথা। তোমার রান্না শেষ?
তাহলে যাও, রেডি হয়ে আসো, স্পর্শ তো চলেই আসবে। তোমরা গল্প করো, আমরা রেডি হয়ে আসছি। আপনি, তোমাকে খুব সুন্দর লাগছে রাইসা, তাই? ধন্যবাদ বোন। রাইসা আমাকে টানতে টানতে সোফায় নিয়ে গেল। আপনি, তুমি এত সুন্দর কেন? আমি সুন্দর কারণ তোমার চোখের দেখার ভাবও সুন্দর, বুঝলা? আমাদের বিয়ে হতে তুমি আমাকে সাজিয়ে দিবা? আচ্ছা। কথাটা শুনে কেমন জানি ধাক্কা খেলাম, তাও নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা আপু, দিব। দাওয়াত দিবা তো আমাকে? তোমাকে আবার দাওয়াত না দেই? আর সমুদ্র ভাইয়া তোমাকে ছাড়া যাবে? তোমার মনে হয় বিয়ে হতে যাচ্ছে এখনো সমুদ্রকে ভাইয়া বলবে? পরে অভ্যাস হয়ে যাবে। আচ্ছা আপু, আমাকে একটু ফ্রেশ হতে হবে। আমার রুমে যাও, সব আছে ওখানে। ওকে আপি। মেয়েটা কত প্রাণোচ্ছল, তোতা পাখির মতো কথা বলে। মনে মনে হাসছিলাম এগুলো ভাবতে ভাবতে। হঠাৎ করে সমুদ্র পিছন থেকে আমাকে মাথাটা উঁচিয়ে দিয়ে কপালে একটা আপ্পা দিল। এটা কি ছিল? আমি আপ্পা দিছি, বুঝতে পারবে না? আবার একটা দিয়ে বলল, এবার বুঝতে পারছো? না, আর দেওয়া লাগবে না। না লাগবে, না লাগবে। আপনি এগুলো কেন করছেন বলেন তো? সমুদ্র কিছু বলতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠলো। মনে হয় স্পর্শ এসেছে। আমি দেখছি বলে সমুদ্র চলে গেল। ঠিকই স্পর্শ এসেছে। আমাকে দেখে 5 সেকেন্ডের জন্য থেমে যাচ্ছিল, আবার হেঁটে এসে সমুদ্র হাতে ফুলের বুকেটা দিয়ে দিল। সুন্দর লাগছে নীরা। আপনি? স্পর্শ, ধন্যবাদ। আচ্ছা আপনারা গল্প করুন, আমি আন্টিকে ডেকে আনছি। ও আন্টি ও আঙ্কেল হল তো তোমাদের? চলে এসেছেন তো? হ্যাঁ, হয়ে গেছে, চলো। আসসালামু আলাইকুম স্পর্শ। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? আমরাও ভালো আছি। এসো, আগে খেয়ে নিন, তারপর গল্প সল্প করবো। আচ্ছা চলেন। এসে দেখি সমুদ্র উধাও। স্পর্শকে একা বসেছিল। হ্যাঁ বাবা, বসো আন্টি। উনিও বসতে গেলে রাইসাও চলে গেল। ও বসে গেল, কিন্তু সমুদ্র কই? আন্টি আঙ্কেল, তোমরা বসো, একসাথে বসো। স্পর্শের ডানে আন্টি আর বামে আঙ্কেল, আর আঙ্কেলের ডানে রাইসা। রাইসার ডানের চেয়ারে, স্পর্শের বামের চেয়ার ফাঁকা। আমি বামেতে বসতে যাব, কই থেকে যেন সমুদ্রে এসে পড়লো, তাই আমাকে সমুদ্রের বামে আর রাইসার ডানে বসতে হলো। খাওয়া দাওয়া চলছে। রাইসা কিছু না। না আপু, আমি কিছু নেব না। নীরা, আপনি তো কিছু নিলেন না? স্পর্শ, আমার খাওয়া শেষ, আপনি কিছু নিন। হ্যাঁ তা তো নিব, টমেটো চাটনিটা দেন, এই নিন। সমুদ্র, আপনি কিছু নেবেন? না। কানের কাছে মুখ এনে বলল, সিগারেট লাগবে মনে হয়। আমি বেশ চমকে গেলাম। এর কি মাথা গেছে? মাথা কি গেছে আপনার? হয়তো। তোমার আর ওর আদিক্ষেতা দেখে আমার পছন্দ হচ্ছে, সহ্য করতে পারছি না বলে সে উঠে চলে গেল। সবাই একসাথে গল্প করছে, কিন্তু সমুদ্র নেই। আন্টি বলল, নীরা যা, ওনাকে ছাদটা দেখায় আন। বুঝতে পারলাম আন্টি আমাদের একলা কিছু সময় দিতে যাচ্ছেন। উনিও বলে উঠল, চলুন দেখে আসি। আচ্ছা চলেন। ছাদে গিয়ে দেখি আমার জনাব সত্যি সত্যি সিগারেট খেছে। কি ব্যাপার, সিগারেট খান নাকি? স্পর্শ, আপনি খান না? না, বাজে কোনো অভ্যাস নেই। তাহলে তো নীরা অনেক লাকি, ভালো ছেলে পাচ্ছে, তাই না নীরা? আমাদের মতো খারাপ কোনো ছেলে পাচ্ছে না। আমি অনেক লাকি হব যদি সত্যি ওনাকে সন্দেহ আছে পাও নিয়ে? হ্যাঁ ব্যাপক। উনি তো রাজি হচ্ছে না। কেন, অন্য কাউকে ভালোবাসে নাকি? হ্যাঁ, তা তো বাসে। আপনাকে? আমি বুঝতে পারছি না কি বলবো। সমুদ্র সিগারেটটা ফেলে, আমার গন্ধে সমস্যা আছে। আমি এত কাহিনী করার কি আছে? বলো না যে তোমাদের একলা কিছু সময় চাই। সে চলে গেল। আমি আর কিছু বললাম না। ওর চলে যাওয়ার পর আমি স্পর্শ দুজনেই চুপচাপ আছি। সে স্পর্শই কথা শুরু করলো, আপনার জন্য একটা জিনিস এনেছি। কি? পায়েল। নিজে পরিয়ে দিতে পারি? না। আচ্ছা এই নিন, ভালো লাগবে পরিয়ে। পরবো। বিয়েটা কি আমাদের হচ্ছে জানি না, তাহলে কে জানে? তাও জানি না। হঠাৎ হাঁটু গেড়ে আংটি নিয়ে প্রপোজ করে বসলো। এটা বিয়ের প্রপোজাল না। আমরা কি একটু সহজ হতে পারি? আংটি নিয়ে সহজ হওয়ার প্রপোজাল? ভেবেছিলাম তো বিয়ের প্রপোজাল দিব, আর হলো কই। আমার তাও সময় লাগবে, ততদিন আংটিটা নিজের কাছে রেখে দিন। আচ্ছা চলেন নিচে যাই, চলেন। স্পর্শ চলে গেল, রাইসাও চলে গেল। আন্টি আর আমি গল্প করছি। নীরা, ছেলেটাকে আমার বেশ ভালো লেগেছে। তাই? উনি বেশ ভালোই। আমার একটু সময় লাগবে। যা হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। বুঝে উঠলে আমার একটু একটু সময় লাগবে। বলতে বলতে রাইসার বাবার কল চলে এলো। বিয়ে নিয়ে কথা বলতে চান। সমুদ্রকে ডাকা হলো, সে কি বলে শোনার জন্য। আমার তো জানাই সে কি বলবে। সে এসে রাইসার বাবাকে বলল 30 মিনিট পর তাকে জানান। আঙ্কেল আন্টি সবাই চুপচাপ বসে আছে। সমুদ্রের মুখে কুলো বেটেছে। আমিও কথা শুরু করলাম। 15 মিনিট চলে গেছে, এবার তো কিছু বলেন। মা, তোমার নীরাকে কেমন লাগে? বউ হিসাবে বিবেচনা করবে। বাবা, তোমাকেও বলছি, এতদিনে হয়তো বুঝেই গেছো নীরাকে ভালোবাসে।
আন্টি বলল, শুধু তুই ওকে বউ বানাতে চাইলে তো হবে না, নীরাও তোকে স্বামী করতে চাওয়া লাগবে, তোকে তো ও পছন্দ করার লাগবে। হুম, তা ঠিক। নীরা আজ শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করে, বিয়ে করবে আমায়? তোমায় ছাড়া অন্য কাউকে হয়তো ভালোবাসতে পারবো না, আর আমার জীবন নষ্ট হয়ে গেলে এর দায়ভার তোমার। তুই কি একে জোর করছিস? জোর করে সম্পর্ক হয় না সমু আন্টি। না মা, ওনাকে জোর করে ছেড়ে দিয়েছি। আমি শুধু সত্যিটাই বলছি। আমি আপনাকে ভালোবাসি, এটা আপনি নিজেও জানেন, কিন্তু হ্যাঁ, আপনাকে বিয়ে করতে চাই না। ওকে ফাইন। মা, রাইসার বাবাকে ফোন দিয়ে বলো আমি রাইসাকে 7 দিনের মধ্যে বিয়ে করতে চাই। কাল যেন উনি ওনার পরিবারকে নিয়ে আসেন, কথা বলে যান। ওর চোখে প্রথমবার পানি দেখলাম। আচ্ছা নীরা, আমার রুমে এসো, কথা আছে। আর হ্যাঁ মা, বিয়ের সব আয়োজন নীরা করবে। আমি কেন করব? আমি বলছি তাই, তুমি বললে হবে? আমি জোর খাটাতে চাইছি না, তাই জোর করি না। দেখো, রাইসার বাবা আমায় পছন্দ করে না, বুঝোই তো এটা। কে করলো না করলো আমার কিছু যায় আসে না। দূর মাথা। আচ্ছা করব। হুম, রুমে এসো, ফ্রেশ হয়ে যাচ্ছি। আন্টি তুমি এসো। আমি যাব না মা, তোরা আজ ঝামেলা মিটিয়ে নে। আন্টি, এটা খারাপ দেখায় আন্টি। আমরা তোকে চিনি, আমার ছেলেকেও চিনি, যা ঝামেলা মিটিয়ে নে। আমি আর কিছু বললাম না, ফ্রেশ হয়ে রুমে গেলাম, দেখিও নেই। আন্টি বললো ছাদে গেছে। আমি ছাদে গেলাম, দেখে যা ভেবেছিলাম তাই। প্রথম ভালোবাসা মানে সিগারেট খাচ্ছে। গিয়ে বললাম, বলো। মানে? আর সিগারেটটা ফেলো। সে কথা তো কানেই দিল না, তাই নিজের হাত দিয়ে নিয়ে ফেলে দিলাম। এখনো আমার হাতে সিগারেট সহ্য করতে পারে না, অন্য কারো কাছে আমাকে সহ্য করতে পারবো কি করে? তোমাকে তো প্রথমে অন্য কারোর সাথে দেখছি না, আগে তো রাহার সাথে দেখেছি। তাহলে রাহা রাহা রাহা, রাহা। রাহা ছাড়া তোমার কিছু আছে? তুমি আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তিকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছ। আমি তোমাকে চাই, তুমি আমাকে চাও, এটা ইম্পর্টেন্ট না। রাহা বেশি ইম্পর্টেন্ট। কারেকশন, আমি তোমাকে ভালোবাসি কিন্তু চাই না। কিছু মানুষ হৃদয়ে থাকতে পারে, জীবনে না। কেন? কেন চাও না? কাছে টেনে নিয়ে কেন চাইবো? আচ্ছা তুমি শুনতে চাও কেন চাই না? আচ্ছা তাহলে শোনো। নিঃসন্দেহে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে চাই না। আচ্ছা, রাহার সাথে তো তোমার কোনো সম্পর্ক ছিল না, তাই না? না, ছিল না। জোর গলায় বলতে পারবা যে ছিল না? কি হলো, মুখে কথা নেই কেন? কি বলতে চাও সেটা বলো। শোনো, যখন তোমার সাথে সম্পর্কতে ছিলাম, তুমি এমন একটা বিহেভ করতে থাকতো, থাকলে থাকো, না থাকলে না। আমি বরাবরই থেকে নিজে নির্লজ্জের মতো। এই তোমার কাছে আমি কি চাইতাম? খালি একটু সময়। তোমার বন্ধু বান্ধবীদের জন্য সময় হতো, ঘুরে বেড়ানোর সময় হতো, অন্য মেয়ের সাথে ডেটিং করার সময় হতো, কিন্তু আমার জন্য সময় হতো না। আমি এতটাই অবহেলিত আমি। আর হ্যাঁ, আমাকে যে ভালোবাসার প্রস্তাব দিছিল, সেটা কি মন থেকে দিয়েছিলাম না আগের ছোটে? চ্যালেঞ্জ লাগিয়েছিল ফ্রেন্ডদের মধ্যে, ওই মেয়েদের সাথে প্রেম করব, তারপর ছেড়ে দেব। তুমি তা করছো, জিতেও গেছো তুমি। আর ফিরে কিসের ব্যান্ডের গান তোমার? রাহা তোমার কেউ না, তাই না? এই ওকে নিয়ে তো রাত কাটিয়েছো, মনে করছো? জানি, হোটেল এভারেস্ট, রুম নাম্বার 376। ছবি দেখাবো, দেখবা? এখন কেন রে ভাই ভালোবাসি ভালোবাসি নাটক করতেছো? যখন তোমাকে আমার দরকার ছিল তুমি ছিলে না। শোনো, মনে এত কালো ছায়া নিয়ে আমি তোমাকে চাই না। আমি তোমাকে কখনো অসম্মান করতে পারবো না। একটা সম্পর্ক ভালোবাসা না থাকুক, কিন্তু সম্মানটা না হলে হয় না। বেঈমানকে ক্ষমা করা যায়, কিন্তু আবার বিশ্বাস করার মতো ভুল করা যায় না। আমিও চাই না সব ক্লিয়ার করো। আচ্ছা, কেন করলা আমার সাথে? ওই থাপ্পড়টার প্রতিশোধ নিচ্ছিলা? আমাকে একটা থাপ্পড় মেরে তো প্রতিশোধ নিতে পারতা। কি দরকার ছিল আমার 3টা বছর বিষাক্ত করে তোলা? ইস, এত ঘৃণা আমার জন্য? তোমার সত্যি মনে হয় আমি তোমার উপর প্রতিশোধ নিচ্ছি? আর রাহাকে আমি হোটেলে রাত কাটিয়েছি? নিয়ে এতটা ঘৃণা করো না। তোমার ঘৃণা আমার সহ্য হবে না। হ্যাঁ, আমি রাহাকে নিয়ে হোটেলে গেছিলাম, বাট ওকে আমি ছুঁই নাই। নীরা, আমি বাজি ধরেছিলাম, কিন্তু তোমাকে বোঝার পর আমি সত্যি ভালোবেসে ফেলেছিলাম, আর কিছু না। যাই হোক, তোমাকে আর চাই না। না, তোমাকে ভালো রাখতে পারবো না, না নিজে ভালো থাকতে পারবো, তাই চাই না তোমাকে। ওকে নীরা, তুমি যা চাও তাই হবে। ভালো থেকো। আর হ্যাঁ, আজ রাতে যদি ঘুম ভেঙে যায়, তাও আমার রুমে এসো না, সহ্য করতে পারবে না। এটা বলে চলে গেল। আমিও কিছুক্ষণ ছাদে থেকে গেলাম, আর মনে মনে ভাবছি, আচ্ছা সমুদ্র, ছবিগুলো না হয় ভুল, কিন্তু তোমার আর ওর কাছে আসা ভিডিওটাও কি ভুল? তখন কি বাজি ধরছে নাকি অন্য কিছু ভাবছিলাম। আর আন্টি ছাদে এসে পড়লো। কাউকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করছে, নিজেকে ধরে রাখতে পারলাম না। ছাদে বসে পড়লাম বাচ্চা মানুষের মতো কাঁদতে কাঁদতে। আন্টি এসে জড়িয়ে ধরে বলল, নীরা, তুই যা যা করছিস ভালো করছিস মা। আন্টি
আমিও তোমার ছেলেকে ভালোবাসি, বিশ্বাস করো। কিন্তু ওকে যে ভরসাটাই করতে পারি না, যাকে বিশ্বাসই করতে পারি না, তাকে ভালো রাখবো কি করে? বললাম না তুই যা করছিস ভালো করছিস। এত জোর গলায় কি বলছো? বলছি কারণ আমি জানি। কি জানো তুমি? বেশ অবাক হয়ে কাল আমি রাজকে কল দিয়েছিলাম। আমার অত্তরাতে কল পেয়ে বেশ অবাক হয়ে গেছে। ওকে জিজ্ঞাসা করলাম রাহা আর সমুদ্রের সম্পর্ক বিষয়। প্রথমে মুখ খুলতে চায়নি, পরে বলল আমার ছেলের দোষ আছে, যা বুঝলাম। মানে কি কি শুনছো? যা প্রয়োজন ততটুকু। আন্টি তোমার কি মনে হয় তোমার ছেলেকে আমি কষ্ট দিচ্ছি? না রে মা, তুই যে রোজ রাতে এখন নিয়ম করে ঘুমের ওষুধ খাস তা তো বুঝি রে। তুই যে রাতে ট্যাপ ছেড়ে জোরে চিৎকার করে কাঁদিস তাও বুঝি রে মা। অনেকক্ষণ আন্টিকে ধরে কাঁদলাম, বেশ হালকা লাগছে। আন্টি বলল খেতে যাবে? সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। আঙ্কেল বলল রাইসার বাবা কাল দিন তারিখ ঠিক করতে আসবে। কথাটা শুনে আগের মতো খারাপ লাগাটা অনুভব করলাম না। একটা কথা আছে, যা অনুভূতি কারোর জন্য নষ্ট হয়ে গেলে তা ফিরে পাওয়া কষ্টকর। আজ তা প্রমাণ পেলাম। বিয়ের আয়োজন কিন্তু আপনি নীরা, সমুদ্র। হ্যাঁ তা তো জানি, কোনো ত্রুটি যেন না হয় আপ্রাণ চেষ্টা করব। যে চলে গেল তার রুমে খাওয়া দাওয়া শেষ। আমি বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ওষুধও তো কিছু ক্ষমতা আছে, তাই না? সকালে আন্টিকে রান্নাতে সাহায্য করলাম। বেশিরভাগ রান্না আমার পছন্দের, মনে হচ্ছে এক দফায় খাওয়া যেতে পারে। প্রথমটা রাইসার পরিবার এলো, রাইসার ভাইও আছে, মনে হয় আমার থেকে বড়ই হবে। পরিবারের সদস্য সংখ্যা 4, সুখী পরিবার। খাওয়া দাওয়া শেষ, এইবার বিয়ের গল্প। আমি চলে যাচ্ছিলাম, আন্টি হাত টেনে নিজের কাছে বসলো। হ্যাঁ রে, কে এটা? রাইসার মা। আমার মেয়ে বলতে পারিস, বেশ মিষ্টি মেয়ে। হ্যাঁ কিন্তু মুখ খুললেই তিতা বের হয়। এই রাইসার বাবা। কি করব বলেন? তো আঙ্কেল জন্মের সময় নিম পাতা খাইয়েছিল মধুর বদলে, ভেবেছিলাম নিম পাতার উপকারিতা পাবো। সবাই বেশ হো করে হেসে উঠলো। তা বিয়ের গল্প শুরু করা যাক? হ্যাঁ অবশ্যই। আঙ্কেল বিয়েটা 7 দিনের মধ্যে হলে ভালো হয়। এত তাড়া কিসের বাবা? রাইসার মা। আচ্ছা আছে, আচ্ছা তাই হবে বাবা। বিয়েটা ঠিক হয়ে গেলে আর 5 দিন পর। মুখে বলা যায় যতটা সহজ, কাজ সামলানো ততটাই কঠিন। রাইসার ভাই বলল একটা ভালো ওয়েডিং প্ল্যান অ্যাপয়েন্ট করা দরকার। এত কম সময় কি করে হবে? সমুদ্র বলল নিরাই সব পারবে। এইবার রাইসার বাবা বলে উঠলো এই মেয়েটাও বিয়েতে থাকবে? তা থাকুক, বিয়ের পর কিন্তু একে আমি অ্যালাউ করবো না। কিন্তু বলতে যাবো, সমুদ্র বলে উঠলো হ্যাঁ সে তো থাকবে, সে চাইলে বিয়ের পরেও থাকবে। আপনি অ্যালাউ করেন আর না করেন। না বাবা, সেটা বলেনি। বিয়ের পর মেয়েদের একটু ইনসিকিউরিটি বেশি থাকে, আর একটু অবিবাহিত মেয়ে থাকলে আরও বেশি হয়ে যায়, তাই আর কি। রাইসার মা। আন্টি আমি চাইলে হয়তো রাইসাকে এবারেই আসতোই না। একটা মনে হয় আপনি জানেন, শুধু সবাই জানে না। আর আয়শা, তুমি কি মনে করো তোমার দাম্পত্য জীবনে আমি অশুভ আনবো? না আপু, তুমি সত্যি অনেক ভালো। আর হ্যাঁ, বিয়ের প্ল্যানিং তো আমাকে নিবে তো? হ্যাঁ অবশ্যই। নিজের বিয়ে চাইলে তুমি থাকবা। আর হ্যাঁ আঙ্কেল, আমার হয়তো বিয়ে হয়ে যাচ্ছে আর কয়েকদিন পর, তাই চিন্তা করেন না। পশ্চিমবাংলা সিরিয়ালের মতো কাজ করব না। তো ডিসিশন একটাই হলো যে 5 দিন পর সমুদ্র আর রাইসার বিয়ে। সবাই চলে গেল, আন্টি আর আমি বসলাম। আঙ্কেলও এলো, সমুদ্র এলো। গায়ে হলুদের কমিউনিটি সেন্টার হবে, আর ওই দিনে একসাথে রাইসাও যাবে। বিয়ে তারা কোথায় করবে তাদের ব্যাপার, কিন্তু বিয়ে রিসেপশন কমিউনিটিতে হবে। কোনো ঝামেলা বাড়িতে হবে না। তো বাড়ির পাশের কমিউনিটি সেন্টারটা বুক করে দেখি বলো? হ্যাঁ করে দেখ। কত টাকা লাগে আঙ্কেল? ওকে। আচ্ছা আন্টি, মেয়ের গহনা আর বিয়ের কেনাকাটা কবে থেকে শুরু করবে? আর কার্ড আর দাওয়াত? আজকেই যাওয়া যায়, সময় তো নেই। হ্যাঁ সন্ধ্যা হয়ে যাবে। আর এদিকে থেকে রাইসাকে ডেকে নেব। আচ্ছা, তা ফ্রেশ হয়ে নাও। মীরা মশাই। হুম। বিয়েতে আর হলুদে মেয়েপক্ষ আর ছেলেপক্ষ কি কালারের জামা পরবে তা তো ঠিক করলা না? আগে রাইসার সাথে কথা বলি। ওর তো বিয়ের পছন্দের কিছু থাকতে পারে। মেয়েদের বিয়ে নিয়ে কত প্ল্যানিং থাকে, তা তো আপনি বুঝেন। হতে পারে, হতে পারে না। আচ্ছা রেডি হয়ে যান, একটু পরে বের হবো। আঙ্কেল আন্টি তোমরাও রেডি হও। রুমে গিয়ে রেডি হলাম। রে সমুদ্র নাকি গাড়ি চালাবে, পিছনে বসতে যাচ্ছিলাম। নীরা সামনে আসো, সমুদ্র আঙ্কেলের সামনে বসো, আমি পিছনে বসে। কেন সামনে বসবে? জাত যাবে তোমার? না তা না, তাহলে বসো। আচ্ছা। গাড়ি যাচ্ছে আপন মনে। আঙ্কেল আন্টি বেশ গল্প করছে। সমুদ্র আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, মাঝে মাঝে সামনে। শপিং মলে গিয়ে রাইসাকে কল দেওয়া হলো যেন সে আসে। তারা নাকি আগেই চলে এসেছে। গিয়ে দেখি তারা মলে ওয়েট করছে। শাড়ির স্টলে গেলাম, তার জন্য 4টা কাঁথান একটা বেনারসি কেনা হলো।
গহনাও সব কেনা হলো। রাইসাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা গায়ে হলুদে কি রঙে পরবা তোমরা? ট্র্যাডিশনালটাই পরি, হলুদ আর লাল। আচ্ছা তাহলে ছেলেরা নীল পরুক। আচ্ছা। সব বাজার শেষ, সব কাজ শেষ, বাড়ি এসে বেশ ক্লান্ত হলো সবাই। কাল বা কার্ড দেওয়া শুরু, বিয়ের কার্ড। সবাই দাওয়াত শেষ করলাম। উমা, ফুলের অর্ডার তো দেইনি। সমুদ্রের রুমে গেলাম, জিজ্ঞাসা করলাম কি ফুল ইউজ করবো। তুমি তো জানোই আমার কি পছন্দ আর কি পছন্দ। আর্কিডিস। এই সময় তো ভালো আর্কিডিস পাওয়া যায় না। তুমি ওয়েডিং প্ল্যানে যা ভালো লাগে তাই করো। ওকে, আচ্ছা আমি যাই, গুড নাইট। কোনো কিছু তো ভালো হচ্ছে না, আর রাতটা কি হবে। আমি আর কথা বাড়ালাম না, চলে এলাম। ঘুম থেকে উঠে দেখি কার্ড চলে এসেছে। সমুদ্র আমার রুমে এসে দুটো কার্ডের একটা ব্যাগে হাত দিল। এটা কি? আর দুটো কেন? তুমি আমার বিয়েতে এটা পরবে, আর এটা তোমার জন্য, আর অন্যটা স্পর্শের জন্য। ও আচ্ছা, তো কি গিফট নেবেন আমার কাছ থেকে? হা হা, হাসছেন যে। ফাঁসির আসামিকে জিজ্ঞাসা করছো কিভাবে মরতে চান, আজব। আচ্ছা শুনুন, আপনার জন্য নীল পাঞ্জাবিটা কিনেছি, পারলে কখন পরিয়ে নিন। আচ্ছা, এই নিরা। কিছু না, বলেই চলে গেল। সব কাজ শেষ। আজ হলুদ সন্ধ্যায় রাইসাকে অনেক সুন্দর লাগছে। সমুদ্রকে দেখি দেওয়ার পাঞ্জাবিটাই পড়েছে। সারাদিন দেখিনি ওকে, সকালেই চলে এসেছি, কাজে ব্যস্ত। সমুদ্র অন্য কারো হতে দেখবো তা ভাবিনি কখনো। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করেন। কেউ একজন ভুলে সাইডে হলুদ রেখে ওর শীতে হলুদে অ্যালার্জি আছে। আল্লাহ, আমি এই আন্টি থাকেন, ওনাকে হলুদ মাখিয়েন না, উত্তম মাখান, ওনার অ্যালার্জি আছে। আচ্ছা মা, ভালো হাসি মুখে বলে গেলেন, কিন্তু পিছনে গিয়ে কানাঘুষি শুরু করলেন ঠিকই। রাইসার পরিবার লোকজন আমাকে ভালোভাবে নিচ্ছে না। রাইসার বন্ধু বান্ধবরা ডান্স করলো, রাইসার সমুদ্র কাপেল ডান্স করলো। বেশ সত্যি ভালোই মানেছে। এক পেরায় আমাকে আর সমুদ্রকে ডান্স করতে বললো। রাইসা তার নাকি গিফট চাই, আমাদের ডান্সটা তার ওয়েডিং গিফট। মেয়েরা যে আসলে কি দিয়ে তৈরি তা যে বানিয়েছে সে ভালো করেই জানে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে দেখে কি করে। এতটা কাছে চলে এসেছিল ও হৃদস্পন্দন আমি শুনতে পাচ্ছি। আজই হয়তো শেষ, এতটা কাছে আসা আর হবে না। হঠাৎ করে ওর চোখে পানি দেখলাম। আমি আর পারলাম না, সরে এলাম। ভালো মতো সব শেষ হয়ে গেল। বাড়ি এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসলাম। রাতটা অনেক দীর্ঘ হতে যাচ্ছে, অনেক কষ্টের। ঘুমানোর উচিত, কাল সকালে উঠতে হবে। কিন্তু রাতটা কি করে কাটাবো? কিন্তু কাটাতে তো হবে। কাল ওর বিয়ে, ভাবা যায়। একবার দেখে আসি ওকে, কাল তো অন্য কারো হয়ে যাবে। শেষবারের মতো আমার মনে হয় দেখবো। রুমে গিয়ে দেখি ঘুমিয়ে আছে। সারাদিনে অনেক দখল গেছে। কপালে একটা চুমু দিয়ে চলে আসছিলাম, পিছন থেকে কেউ হাত ধরে ফেললো। পিছন থেকে বলল, তুমি তো আপ্পি দিলে, আমাকে দিতে দিবে না? সে উঠে এসে একটা আপ্পি দিয়ে শক্ত করে জড়িয়ে দিল। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আনিরা, এখনো ভালোবাসি কথাটা আর তোমার কাছে ম্যাটার করে না, কিন্তু সত্যি ভালোবাসি তোমাকে। আজ অনেকদিন পর ওকে আমি জড়িয়ে ধরলাম। চোখ বরাবর দুজনের নোনা পানি পড়ছে। বলতে যাব আমি ভালোবাসি, কিন্তু ওই ভিডিও চোখে ভেসে আসতে উঠতে ছেড়ে চোখ মুছতে মুছতে চলে আসলাম। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। 6টায় ঘুম ভাঙলো। বাসার অনেক মানুষ তাই ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই উঠে গেছে, সবাই ব্যস্ত। নীরা, মা খেয়ে নে, বিয়ে বাড়ি খাওয়া দাওয়া কোনো ঠিক নেই, খেয়ে নে। আন্টি, খাই। বর সাহেব খেয়েছে? এই তো আসলাম, খেতে দাও। সমুদ্র, এই নাও, খেয়ে নাও। দেখতে দেখতে 11টা বেজে গেল। রেডি হওয়ার সময় লাগবে। গোসল সেরে সমুদ্র দেখি প্যান্টটা খুললাম, দেখি লেহেঙ্গা দিয়েছে, বেনারসি কাপড়, চুড়ি, চুল, গলার মালা পরে ফেললাম। ভালোবাসার মানুষের বিয়েতে যাচ্ছে, কি ভাগ্য আমার। চুরি পরতে হঠাৎ পেছন থেকে এসে সমুদ্র জড়িয়ে নিয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। কিছু বোঝার আগে, নীরা এখনো সময় আছে, আমরা শুরু করতে পারি। প্লিজ নীরা, আর পাচ্ছি না, প্লিজ। আজ তোমার বিয়ে সমুদ্র, প্লিজ চলে যাও। আচ্ছা চলে যাচ্ছি, দাও মাথায় এই বেলি ফুলের গাজরাটা পরে দে। গাড়িতে উঠতে যাবো নীরা, আমি একাই একটা গাড়িতে যাব, তোমরা অন্য গাড়িতে যাও। এটা শোনার পর অনেকে অনেক কথা বলছে, কিন্তু তাতে মশাইয়ের কোনো মাথার ব্যথা নেই। ওর সাথে যাওয়াই লাগবে আমার। সিগন্যালে গাড়ি থেমেছে। এই বর নিয়ে নিজে ড্রাইভ করেছে, বিয়ে করতে যাচ্ছে। সবাই হা করে দেখছে, কিন্তু পাশে আমাকে কি ভাবছে জানি না। আমিও নিতে পারছি না। অন্য কারো হতে কি করে দেখি ওকে। ওর কপালে আপ্পি দিয়ে বেরিয়ে এলাম গাড়ি থেকে। প্রাক্তনকে বর্তমান করার একটা সুযোগ ছিল, কিন্তু নেইনি। সব সুযোগ নিতে নেই। চোখ ঝাপসা হচ্ছে, মাথাটা ঘুরছে, হয়তো পড়ে যাব।
পিছন থেকে অনেক আওয়াজ আসছে, গাড়িটি। পিছনে ঘুরে দেখি সমুদ্রের গাড়িটা ট্রাক উড়িয়ে দিচ্ছে। মশাই, এই সময় কিছু একটা আমাকে উড়িয়ে দিল। মুখ থুবড়ে পড়ে গেলাম, চোখ ঝাপসা হয়ে গেল অনেক আগে। আচ্ছা, আমি কি মারা যাচ্ছি? আচ্ছা, যারা মারা যায় তারা কি বুঝতে পারে? আর সমুদ্র? মশাই, ভালোবাসি। প্রাক্তন শেষ পর্ব। গল্পটা শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।